ক্লাস 10 এর স্টুডেন্টরা তোমাদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে চ্যাপ্টারগুলো সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের জন্য দেওয়া আছে, দেখো এই 6খানা চ্যাপ্টার। আমি এখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। সব ক্ষেত্রে হয়তো অনেক স্কুলের জন্য এটা মিলবে না, তো মোটামুটিভাবে এগুলোই থাকবে। আচ্ছা, সবচেয়ে প্রথমে দেখো আমি রাসায়নিক গণনা থেকে এই অঙ্ক দুটো তোমাদের দিচ্ছি। দেখো এই যে দেখে দেখো 19 এবং 21 নম্বর, এই দুটো অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও, আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি যে 19 নম্বর আর 21 নম্বর এই টাইপের অঙ্কগুলোই কিন্তু এক্স্যাক্টলি আসবে, ঠিক এই অঙ্কটাই আসবে, তার কোনো মানে নেই। আর এখানে দেখতে পাচ্ছ এই যে 14-15তে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, 14, 15, 16 সংজ্ঞাগুলো, এই যে কার্বন স্কেলে কোনো পারমাণবিক ভরের সংজ্ঞা দাও, কার্বন স্কেলে আণবিক ভরের সংজ্ঞা দাও, এই সংজ্ঞাগুলো ভীষণ দেখো প্রতি কত বছর এসেছে দেখতে পাচ্ছ। এই ধরনের কোশ্চেনগুলো কিছু প্র্যাকটিস করে দেখো, আমি মার্ক করে দিলাম তোমাদের জন্য, এইগুলো একটু প্র্যাকটিস করবে। এছাড়া কিছু স্কুলের একটু ভালো কঠিন কোশ্চেন দেয়, সেই হিসেবে আমি দেখো তোমাদের জন্য এখানে এই যে দেখো এই যে পার্সেন্টেজ দেওয়া অঙ্কটা, এই 63 নম্বর অঙ্কটা, এটা শিখন সেতুতে এই কোশ্চেনটা দেওয়া আছে, এটা একটু প্র্যাকটিস করে রাখতে পারো। এছাড়াও তোমরা 65, 66 এই দুটো কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও কোশ্চেন দুটো ভালো করে দেখে নাও, কোনো অসুবিধা হলে সলভ করো, সলভ করে আমাকে প্রবলেম হলে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। আচ্ছা, এর পরে চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ। এখান থেকে দেখো এই যে 30 নম্বর কোশ্চেনটা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে। তারপরে ধরো 28 নম্বর কোশ্চেনটা, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তাপ পরিবহন ও তাপ পরিবহন তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য লেখো। এই ধরনের তাপ পরিবাহিতা 31 নম্বর, ও তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে তৈরি করবে। কিছু কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে এই ধরনের, আমি আরও দু একটা কোশ্চেন দেখাচ্ছি। ধরো এই এখান থেকে 17 বা 18 নম্বর কোশ্চেনটা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক কী, কঠিন আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর গাণিতিক রূপটি লেখো। এই ধরনের কিছু প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি আমরা চলতরিতের কোশ্চেন। দেখো চলতরিত থেকে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই যে 3টে ট্রিপল স্টার মারা আছে, দেখো এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়বে। ডাবল স্টার, ট্রিপল স্টার মারা, এই যে 6 নম্বর, 7 নম্বর, তড়িৎচালক বল বিভব প্রভৃতি সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। কোনো কোষের তড়িৎতে নষ্ট ভোল্ট বলতে কী বোঝায়, বা আভ্যন্তরীণ বিভব প্রদান বলতে কী বোঝায়। ওহমের সূত্রটি লেখো। দুই প্রান্তে বিভব প্রভেদ ও বৈদ্যুতিক প্রবাহমাত্রা সম্পর্কে ওহমের সূত্রটি বিবৃত করো। ওহমের সূত্রকে রোধের সংজ্ঞা দাও। দেখো কত বছর এসেছে, দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, একটি রোধ ও বর্তনীতে শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত আছে, কীভাবে দেখে বুঝবে। এই যে 13 নম্বর প্রশ্নটা, তাহলে মার্ক করলাম কোনটা কোনটা ভালো করে দেখো। 6, 7, 10, 11, 13 এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। এছাড়াও পড়বে তোমরা হচ্ছে এখান থেকে দেখো এই যে 15, 16, 18 এই যে প্রশ্নগুলো দেখো। 15তে পরিবাহীর রোধ দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের মধ্যে ক্ষেত্র সম্পর্ক কীভাবে নির্ণয় করবে। রূপর রোধাঙ্ক 1.66 10⁻⁶ ওহম সেন্টিমিটার বলতে কী বোঝায়। তড়িৎ বর্তনীতে অ্যামিটার ভোল্টমিটার কীভাবে যুক্ত করা হয়। এই ধরনের প্রশ্নগুলো ভালো করে পড়বে। আর লাস্টেরটা যে তড়িৎ প্রবাহ তাপীয় ফলকে ব্যবহার করে দুটো যন্ত্রের নাম লেখো, তা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এছাড়াও এখানকার খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়বে তড়িৎ চুম্বকের অংশ থেকে দেখো যে এই যে ভাস্বর বাতি ব্যবহারে সিএফএল ব্যবহার দুটি সুবিধা লেখো। তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যায়, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। হ্যাঁ, তার বাল্যচক্র থেকে কিছু কোশ্চেন দিতে পারে, সেই কোশ্চেনগুলো তোমরা দেবে, ওই উল্টে পাল্টে যে কোশ্চেনগুলো দেয়। এছাড়া দেখো এই যে এখানে তড়িৎ প্রবাহ সংক্রান্ত জুলের সূত্রটি দেখো কত বছর এসেছে, দেখো এটা অবশ্যই ফলো করে পড়বে। তড়িৎ প্রবাহ তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো, ঠিক আছে। তারপর ধরো এরকম রেটিংয়ের কোশ্চেন কিছু দেখবে, 240 ভোল্ট 60 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের বাতি দুটি যুক্ত করার কোনটি অধিক উজ্জ্বলভাবে জ্বলবে। এই ধরনের প্রশ্ন কিছু ভালো করে তৈরি করতে হবে এখান থেকে, ঠিক আছে। আর অবশ্যই অঙ্ক তো করতেই হবে, কারণ তড়িৎ প্রবাহ চ্যাপ্টার থেকে মানে চলতড়িৎ থেকে অঙ্ক তো আসবেই। এখানে দেখো বেশ কিছু অঙ্ক দেখানো আছে, যেগুলো বিভিন্ন সালে বছরে এসেছে বা আসতেও পারে। আমি এখানে কয়েকটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমার স্ক্রিনশট নিয়ে নাও, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার দেখো এখানে তোমাদের দিচ্ছি এরপরে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন। দেখো এখান থেকে অম্লায়িত জলে তড়িৎ দূষণে ক্যাথোড কী উৎপন্ন হয়। তারপরে স্বল্প পরিমাণে সালফার যোগ করলে, প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করলে, তড়িৎ দূষণ করলে উৎপন্ন পদার্থের নাম লেখো। অ্যানোডে কী পদার্থ উৎপন্ন হয়, এগুলো খুব ভালো করে পড়বে। এই যে তড়িৎ দূষণ লোহার চামচের উপর নিকেলের পরিবৃত তড়িৎ বিশেষ্য ক্যাথোড অ্যানোড রূপে কী ব্যবহৃত হয়। এই যে মার্ক করছে প্রশ্নগুলো ভালো করে দেখো, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। 5, 6, 9। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে এই যে 11 নম্বর কোশ্চেনটা, অবিশুদ্ধ কপার তরল থেকে তড়িৎ দূষণ পর্যন্ত বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড অ্যানোড তড়িৎ রূপে কী ব্যবহৃত হয়। তারপর ধরো এখান থেকে এই যে পারদ ও অম্ল জলের মধ্যে কোনটা তড়িৎ বিশেষ্য এবং কেন। আচ্ছা, MA2 তড়িৎ যৌগ, M ধাতব মৌল, এ ধাতব মৌল জলীয় দ্রবণে কী আয়নে বিজিত হয়, Ma2 জলীয় দ্রবণে তড়িৎ বিশেষ্যের সময় কোন আয়নটি ক্যাথোডে যায়। এই ধরনের কিছু প্রশ্ন ভালো করে তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর ধরো এই যে 25 নম্বরের প্রশ্নটা, 22 নম্বরের প্রশ্নটা, এগুলো ভালো করে তৈরি করবে, ঠিক আছে। তাহলে এগুলো মোটামুটি পড়া হয়ে গেল।
এরপর আসছি আমরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে এই যে অজীব রসায়ন চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন দেবো। এখান থেকে ছোটো ছোটো কোশ্চেনগুলো দেওয়া খুব মুশকিল, তাও তো একটা দিচ্ছি। দেখো এই যে 12, 13 আম্লিক পটাশিয়াম ডাইক্রোমের সঙ্গে H2S চালনা করলে কি বর্ণের পরিবর্তন হয়, রাসায়নিক লবণ ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাসটির প্রয়োজন হয়, সোডিয়াম নাইট্রেট থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ায় কী রং উৎপন্ন হয়, সিলভার নাইট্রেট জ্বলিত কোনো H2S চালনা করলে কী পদক্ষেপ হয় তার সংকেত লেখো, উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া যৌগ উৎপন্ন করে তার নাম লেখো। এইগুলো খুব ভালো করে তৈরি করো। এছাড়া দেখো এই ধরনের কোশ্চেন কিছু আসতে পারে, লাইকার অ্যামোনিয়া কী, বা ধরো এই যে স্মেলিং সল্ট কাকে বলে, এইগুলো। উত্তপ্ত সোডিয়ামের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি রাসায়নিক বিক্রিয়া বিবৃত করো। লেড নাইট্রেটের উপর স্বচ্ছ জ্বলিত দ্রবণে H2S চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। আচ্ছা, সালফিউরিক দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলো কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি, অম্লরাজের একটি ব্যবহার লেখো। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি। এই ধরনের প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে চ্যাপ্টার থেকে। আর কিছু বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যে দু একটা আসতে পারে, সেগুলো এই যেগুলো যে হেপার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের শর্তাবলী ও সমিত সমীকরণ লেখো, এটা খুব ভালো প্রশ্ন। তারপর ধরো শর্ত ও সমীকরণ সহ ইউরিয়াকে কীভাবে শিল্পোৎপাদন করা হয়। তারপর ধরো এখানে যে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির সময় পরীক্ষায় রাসায়নিক পদার্থের নাম, বিক্রিয়া, শর্ত, সমীকরণ, গ্যাসের সংগ্রহ লেখো। তারপরে অ্যামোনিয়াকে বায়ুতে জারণ ঘটিয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়, সেই উৎপাদক অনুঘটকের নাম, শর্ত সহ উল্লেখ করো। এই ধরনের প্রশ্নগুলো স্পর্শ পদ্ধতিতে এটা খুবই ইম্পর্টেন্ট। সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতির শর্ত সহ বিক্রিয়া সমিতির সমীকরণ দাও। এইগুলো একটু ভালো করে তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসছি আমরা ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে তোমরা যেটা মেনলি পড়বে এই ডান স্তম্ভ বাম স্তম্ভের মেলানোটা, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে প্রচুর দেওয়া রয়েছে। এই ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানোটা দেখো প্রচুর বছর এসেছে, এটা ভালো করে পড়বে। এছাড়া কিছু প্রশ্ন দেখো, ছোটো ছোটো প্রশ্ন, বড় বড় প্রশ্ন সব মিলিয়ে মিশিয়ে এখানে ছোটো প্রশ্নই আসে। এই যে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। প্রদত্ত ধাতুগুলি একটি করে আকরিকের নাম লেখো। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, আয়রন, কপার। দেখো কত বছর এসেছে ঘুরিয়ে ফিরিয়ে, এগুলো তো আসবেই। জারণ বিজারণের তত্ত্ব থেকে একটা কোশ্চেন দেবে, এরকম দিয়ে বলবে জারণ বিজারণ একসাথে ঘটছে, এটা বুঝিয়ে দাও। লোহার জিনিসের উপর জিঙ্ক প্রলেপ দেওয়ার কারণ কি। কপার সালফেট দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী হবে। লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন। দস্তার কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন। অ্যালুমিনিয়ামে পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে আম্লিক খাদ্যে অ্যালুমিনিয়াম পাতা উচিত নয় কেন। তারপরে কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে ছোপ পড়ে কেন। আর লাস্ট কয়েকটা প্রশ্ন ভালো করে দেখে নাও এখান থেকে। যে লোহায় মরিচা পড়া দুটি উপায় লেখো, মানে প্রতিরোধ করার উপায়। জিঙ্ক জিঙ্কের খনিজ আকরিক দুটি বলা যায় না, দায় কেন। এই ধরনের প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে। কার্বন বিহীন পদ্ধতিতে মূলনীতিটি লেখো, ঠিক আছে। তাহলে মোটামুটি তোমাদেরকে আজকে আমি এই সেকেন্ড সামেটিভের 40 নম্বরের জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো উল্লেখ করে দিলাম। তোমরা ভালো করে তৈরি করো, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।